যেই সময় সেই বেলটি আসলে বেজে উঠেছিল সেই সময় দ্য সান অলসো রাইজেস, অর্থাৎ সকালবেলা, সেটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আপনি বলতে পারেন যে স্যার বিউটি অ্যাবস্ট্রাক্ট নাউন কেন হলো? বিউটিকে তো আমরা দেখতে পাই। তাহলে এটাকে টেকনিক্যালি যদি মনে রাখতে চাই, ধরেন পার্ট কার বেশি, আচ্ছা, তাহলে সিনার্জি ইজ আ কনসেপ্ট যেখানে আসলে বোঝানো হয় যে 2 এর সাথে 2 যোগ করলে 5 হয়ে থাকে। বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচারার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। পরীক্ষার মধ্যে এসে থাকে এবং সম্প্রতি যে বিগত প্রাইমারি পরীক্ষাটি হয়েছে এবং নিবন্ধনের যে বিগত পরীক্ষাটি হয়েছে, সেই নিবন্ধন এবং প্রাইমারির যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবে এবং যে সকল টপিক থেকে সেই প্রশ্নগুলো এসে থাকে সেই সকল টপিকও একটু অ্যানালাইসিস করার এবং একটি প্রশ্ন ধরে অনেকগুলো প্রশ্ন দেখার আজকে আমরা চেষ্টা করব। চলে যাই দেখি সেই প্রশ্নটি আসলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রথম পর্যায়ে 2023 সাল, মানে বিগত যে বছরের পরীক্ষাটি, মানে প্রাইমারির যে পরীক্ষাটি হয়েছিল সেখানে 2023 সালের প্রথম ধাপের প্রশ্ন, যেখানে বলা হচ্ছে হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস। দেখি এটার অ্যান্সার করে ফেলেন তো। কাইন্ডনেসটা কোন নাউন? খুব সহজ, খুব সহজ। কাইন্ডনেস কোন নাউন হতে পারে? প্রপার, কমন, অ্যাবস্ট্রাক্ট অর ম্যাটেরিয়াল? ইজ ইট প্রপার নাউন, ইজ ইট কমন নাউন, ইজ ইট অ্যাবস্ট্রাক্ট নাউন অর ইজ ইট ম্যাটেরিয়াল নাউন? তাহলে এটাকে আর না পারার কোনো কারণই নাই। কাইন্ডনেস হচ্ছে একটা নিঃসন্দেহে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কি কি? অদৃশ্য যে কোনো একটা অনুভূতির নামকে আপনি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে চালিয়ে দিতে পারেন। যে নাউনটি আপনি দেখতে পারেন না, ধরতে পারেন না, ছুঁতে পারেন না, কেবল অনুভব করতে পারেন। তাহলে অনুভব করতে পারেন, দেখতে পারেন না, ধরতে পারেন না, ছুঁতে পারেন না, এমন আর কি কি নাউন থাকতে পারে? আমি যদি বলি লাভ, আমি যদি বলি কি ম্যানহুড, আমি যদি বলি ম্যানহুড আপনার পুরুষকাল, আমি যদি বলি চাইল্ডহুড আপনার শৈশবকাল, আমি যদি বলি ইনফ্যান্সি, অ্যাবস্ট্রাক্ট নাউন। পাশাপাশি আমি যদি বলি কি বিউটি, সেটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আপনি বলতে পারেন যে স্যার বিউটি অ্যাবস্ট্রাক্ট নাউন কেন হলো? বিউটিকে তো আমরা দেখতে পাই। হ্যাঁ, আপনার বান্ধবী যার নাম বিউটি তাকে আপনি দেখতে পান, কিন্তু যদি আমাদেরকে বলা হয় যে বিউটি বা যে সৌন্দর্যের কথা, সেই সৌন্দর্য কিন্তু আমরা দেখতে পারি না, কেবল আমরা অনুভব করতে পারি, কারণ ইট ইজ আ ম্যাটার অফ ফিলিং। আপনি আপনার কাছে যেটা সৌন্দর্য সেটা কিন্তু আপনার ফিলিং এর উপরে ডিপেন্ড করে। কারণ সৌন্দর্য যদি সার্বজনীন হতো, সৌন্দর্য যদি সার্বজনীন হতো তাহলে কিন্তু আফ্রিকান সুন্দরী আমাদের সুন্দর এবং আমেরিকান সুন্দরের কোনো পার্থক্য থাকতো না, সবটাই সার্বজনীন হতো। সেক্ষেত্রে যেহেতু কালচার টু কালচার ভ্যারি করছে, তার মানে দ্যাট মিনস বিউটি ভ্যারিজ ফ্রম কালচার টু কালচার। সেক্ষেত্রে এগুলো হয়ে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা প্রাইমারি প্রথম ধাপের পরীক্ষাটায় প্রশ্নে এসেছে। সেক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাচ্ছে কি কাইন্ডনেস। এবার আসেন দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য ম্যাটার। সেক্ষেত্রে এটা কি হবে? এটা দেখেন, এটা এসছে 18তম নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে 2024। এটার কি হবে? তাহলে এটার অ্যান্সার কি হয়ে যায়? দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য ম্যাটার। সেক্ষেত্রে এটা হয়ে যায় ইনটু, তদন্ত করা। তদন্ত করা বোঝাতে লুকিং ইনটু দ্য কেস হয়ে যায়, তদন্ত করা। তাহলে কোনো কিছুর ব্যাপারে বাইরে থেকে ভেতরে যদি যাওয়ার বোঝানো হয়, এবং অন্য আরেকটা ক্ষেত্রে কিন্তু ইনটু প্রিপোজিশনটা আমরা ব্যবহার করে থাকি। সেটা কোন ক্ষেত্রে আসেন একটু দেখি। ধরেন আমরা ইনটু প্রিপোজিশনটি ব্যবহার করে থাকি বাইরে থেকে ভেতরে প্রবেশের বেলায়, কিন্তু সেটি হতে হবে চুক্তির ক্ষেত্রে। আমি যদি বলি বাইরে থেকে ভেতরে প্রবেশের বেলায় এই ইনটু প্রিপোজিশনটি বসে থাকে, কিন্তু সেটি চুক্তির ক্ষেত্রে হতে হবে, চুক্তির ক্ষেত্রে। ফর এক্সাম্পল আমি যদি বলি দে এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট, তারা একটি চুক্তিতে প্রবেশ করলো, কিন্তু আমি যদি বলি যে দে বা দ্য টিচার এন্টার্ড ড্যাশ দ্য রুম, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রিপোজিশন বসে না, কারণ ফিজিক্যাল এন্টার্ড এর পরে কোনো ইনটু প্রিপোজিশন বসে না, বা উইদাউট এনি প্রিপোজিশন ফিজিক্যাল এন্টার্ডটা বসে থাকে। কিন্তু যদি কোনো একটা চুক্তিতে প্রবেশ করাকে বোঝানো হয় সেক্ষেত্রে কিন্তু এন্টার্ড এর পরে ইনটু হয়। তাহলে সেন্টেন্স দিয়ে যদি আমি এই জিনিসটাকে একটু দেখাই, যে ফর এক্সাম্পল আমি যদি বলি দে এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট, এটা হচ্ছে চুক্তিতে প্রবেশের ক্ষেত্রে। কিন্তু আমি যদি বলি দ্য টিচার এন্টার্ড দ্য রুম,
সেক্ষেত্রে এই এন্টার্ড এর পরে কিন্তু নো প্রিপোজিশন, যেটা একটা ট্রিকি জায়গা এবং চাকরির পরীক্ষায় অনেক ক্ষেত্রেই এসে থাকে এই জিনিসটা। চাকরি পরীক্ষায় যে এন্টার্ড এর পরে কখন ইনটু হয়, কখন ইনটু হয় না, এটা অনেক জায়গার ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় এসে থাকে। তাহলে এন্টার্ড ইনটুর ব্যাপারটা আশা করছি ক্লিয়ার। তাহলে এবং এই সেন্টেন্সে আছে কি তদন্ত করার বোঝাতে, তদন্ত করা বোঝাতে অবশ্যই এখানে এন্টার্ড এর পরে ইনটু প্রিপোজিশনটি হয়েছে, তাই তো। তারপর এটা দেখেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে 2024-এ এসেছে। এবার আসেন, ইফ ইউ রিড ইউ উইল লার্ন দ্য সেন্টেন্স ইজ আ, এটা কোন প্রকারের সেন্টেন্স বলেন তো? এটা কোন প্রকারের সেন্টেন্স? এটা নিঃসন্দেহে একটা কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সকে চেনার যে উপায় আছে সেই উপায়টা কি? একটি কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত সিন্স, অ্যাজ, দো, অলদো, ইফ এই জাতীয় কথাগুলো থাকে। এখন কমপ্লেক্স সেন্টেন্সে কিছু কিছু জায়গায় কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো কোনো একটি সেন্টেন্সকে আসলে ডিফাইন করতে সাহায্য করে বা কোনো একটি সেন্টেন্সকে বোঝাতে সাহায্য করে থাকে। তাহলে আমরা যদি বলি সিম্পল সেন্টেন্সে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো দেখলে আমি সেটাকে সিম্পল সেন্টেন্স ধরে নিব। সিম্পল সেন্টেন্সে থাকে বিকজ অফ, ইন স্পাইট অফ এবং ডেসপাইট, এই শব্দগুলো থাকে সাধারণত সিম্পল সেন্টেন্সে। খেয়াল রাখবেন একটা জিনিস, বিকজ অফ ঠিক আছে, বিকজ এর পরে অফ আছে, ইনস্পাইট এর পরেও অফ আছে, বাট ডেসপাইট এর পরে কিন্তু অফ নাই। ডেসপাইট এর পরে অফ আবার আবেগ আপ্লুত হয়ে দিয়ে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে এগুলো হয়ে যায় সিম্পল সেন্টেন্সে এই শব্দগুলো থাকে। এখন আসেন কমপ্লেক্স সেন্টেন্সে কি শব্দগুলো থাকে? কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে থাকতে পারে সিন্স অথবা অ্যাজ অথবা দো অথবা অলদো অথবা ইফ, এই শব্দগুলো সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সে থাকতে পারে। সিন্স, অ্যাজ, দো, অলদো, ইফ। সেক্ষেত্রে এখানে যেহেতু ইফ দেখতে পাচ্ছেন, উইদাউট এনি ডাউট এটা কোন সেন্টেন্স হয়ে যায়? উইদাউট এনি ডাউট এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। কোনো কনফিউশন এখানে থাকার সুযোগই নাই, তাই তো। তাহলে এবার আসেন কম্পাউন্ড সেন্টেন্সে যাই। কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত কি থাকে? কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত কনজাংশন থাকে, তাই তো। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত কনজাংশন থাকে এবং বহুল ব্যবহৃত যে কনজাংশন গুলো আছে সেই বহুল ব্যবহৃত কনজাংশন গুলোকে আমরা এক্সপ্রেস করতে পারি ফ্যান বয়েস কথাগুলো দ্বারা। ফ্যান বয়েস কথাটি দ্বারা, যেখানে এফ এ হয়ে যাচ্ছে কি ফর, এতে হয়ে যাচ্ছে অ্যান্ড, এন এ হয়ে যাচ্ছে নট, বিতে হয়ে যাচ্ছে বাট, ওতে হয়ে যাচ্ছে অর, ওয়াইতে হয়ে যাচ্ছে ইয়াট এবং এসে হয়ে যাচ্ছে সো। এই শব্দগুলো সাধারণত কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এবং কম্পাউন্ড সেন্টেন্সে এই শব্দগুলো থেকে যায়। তাহলে এই ইফ দেখার সাথে সাথে আমরা সেটাকে একটা কোন সেন্টেন্স দাগিয়ে ফেলবো? কমপ্লেক্স সেন্টেন্স দাগিয়ে ফেলবো, ঝামেলা শেষ। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রথম পর্যায়ে এসছে এই প্রশ্নটা 2023 সালে। এবার আসেন দ্য ফ্রেজ ম্যান অফ পার্টস মিন্স, ম্যান অফ পার্ট। তাহলে ম্যান অফ পার্টের ব্যাপারটা কি, এটার অর্থটা কি বলেন তো? তাহলে ম্যান অফ পার্টস যদি আমি বলি, এই ম্যান অফ পার্টস হচ্ছে মেধাবী বা ট্যালেন্টেড। তাহলে এটাকে মনে রাখতে পারি কিভাবে? তাহলে যদি বলা হয় ম্যান অফ পার্টস, এই ম্যান অফ পার্টসটা হচ্ছে কি, যখন কোন একটা বিদ্বান ব্যক্তি বা কোন একটা ট্যালেন্টেড ব্যক্তিকে বোঝানো হয়। তাহলে এটাকে টেকনিক্যালি যদি মনে রাখতে চাই, ধরেন পার্ট কার বেশি, তাহলে যখন বলা হচ্ছে ট্যালেন্টেড, এই ট্যালেন্টেড মানে কি যে ভদ্রলোক ট্যালেন্টেড, তাহলে যখন বলা হচ্ছে যে ট্যালেন্টেড, এই পার্ট এই সেই ভদ্রলোকের বেশি যে আসলে ট্যালেন্ট রাখে, যার ভেতরে ট্যালেন্ট আছে। তো সেই ক্ষেত্রে যখন কেউ পার্ট বলছে তার মধ্যে পার্ট আছে, নিশ্চয়ই সে ট্যালেন্টেড বলেই সে একটা ভাব নিয়ে চলতে পারে, তাই তো। তাহলে যখন বলা হচ্ছে ম্যান অফ পার্ট, সেটা হচ্ছে নিঃসন্দেহে ট্যালেন্টেড ব্যক্তি। তাহলে এটা দেখেন 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2024 সালের প্রশ্ন। এরপরের প্রশ্ন, হি ড্যাশ হিয়ার সিন্স ক্রিসমাস। আপনি যখন দেখছেন সিন্স কথাটা আছে, সিন্স অ্যাজ দো মানে সিন্স কথাটা কিন্তু সাধারণত প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। হ্যাডটা কোনোভাবেই হবে না। যখন বলছে হি ড্যাশ হিয়ার সিন্স ক্রিসমাস, এই হ্যাড কথাটি কিন্তু জাস্ট
প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে এই সিন্স কথাটি। সেক্ষেত্রে যেহেতু এখানে বলা হচ্ছে হি হ্যাজ নট বেয়ার, তাহলে এখান থেকে আমি বাদ দিব কোনটা? হ্যাড। এটা হ্যাড ছাড়া যে কোনোটাই হতে পারে। এখন হ্যাজ নট যদি আমি বলি হ্যাজ নট, তাহলে তো সে না, আমার তো এখানে সেন্টেন্সের ভাবটা সে না ব্যাপারটা এরকম না, সে সেখানে যায়নি, সে সেখানে যায়নি। সেক্ষেত্রে হি হ্যাজ নট বিন, হি হ্যাজ নট বিন হিয়ার সিন্স ক্রিসমাস। সেক্ষেত্রে হ্যাজ নট বিন হয়ে যায় অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ঠিক আছে, হ্যাজ নট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয় না, সেক্ষেত্রে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে হ্যাজ নট বিন। প্রাথমিক পরীক্ষার 2023 সালের প্রথম ধাপের প্রশ্ন। মাই আঙ্কেল অ্যারাইভড while I dash the dinner, এটার অ্যান্সার কি হবে বলেন? তাহলে while অথবা when, যখন কোন একটি সেন্টেন্সে while অথবা when থাকে, সেই জায়গায় বইয়ের ভাষায় যদি আমি বলি while অথবা when থাকলে একটি সেন্টেন্সে তার প্রথম অংশে প্রেজেন্ট মানে যেই টেন্সে থাকে একটি অংশ, যেই টেন্সে থাকে অপর অংশটি সেই টেন্সে কন্টিনিউয়াস টেন্সে, যেটা আমার ভাষা আমি বলে থাকি। বাট বইয়ের ভাষা হচ্ছে while অথবা when এর একটি অংশ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে অপর অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটি অংশ পাস্ট ইনডিফিনিট থাকলে অপর অংশ পাস্ট কন্টিনিউয়াস। আসেন একটু দেখে ফেলি। যখন আমি বলছি while অথবা when, তার একটি অংশ যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিটে, তাহলে অপর অংশ হয়ে যায় পাস্ট ইনডিফিনিটে, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াসে। একটি অংশ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে অপর অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াসে, এবং একটি অংশ যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে অপর অংশ হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াসে। অনেক গুরুত্বপূর্ণ নিয়ম যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এখন আমরা যদি বলি while অথবা when, কথাটির অর্থটা কি? এই কথাটির দ্বারা আসলে বোঝানো হয় কি? while দ্বারাও বোঝানো হয় যখন, when দ্বারাও বোঝানো হয় যখন। তাহলে যখন বলা হচ্ছে যখন একটি কাজ চলছিল তখন আর একটি কাজ হওয়া, যখন একটি কাজ হচ্ছে তখন একটি কাজ হওয়া। তার মানে while অথবা when একটি সেন্টেন্সে থাকলে, সহজ ভাষায় যদি আমি বলি, ভিডিওটি শেয়ার দিয়ে রাখলে পরবর্তীতে হয়তো এটাকে পরবর্তীতে লিখে টেনে লিখে রাখতে পারবেন। সেক্ষেত্রে আমি হয়তো লিখে দিলে এখন অনেক সময় চলে যাবে। সেক্ষেত্রে যেটা আমি মুখের ভাষায় বলে দিচ্ছি সেটা হচ্ছে while অথবা when একটি সেন্টেন্সে থাকলে তার একটি অংশ যেই টেন্সে থাকে অপর অংশটি সেই টেন্সেরই কন্টিনিউয়াস টেন্সে হয়ে যায়। তাহলে while অথবা when এর যখন আমি একটি সেন্টেন্সে দেখছি মাই আঙ্কেল অ্যারাইভড, এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাই না? মাই আঙ্কেল অ্যারাইভড। তাহলে যখন বলা হচ্ছে মাই আঙ্কেল অ্যারাইভড while I dash I cook the dinner, সেক্ষেত্রে এখানে কি নিশ্চয়ই was cooking, মানে কন্টিনিউয়াস টেন্স। একটা কাজ অতীতের ইনডিফিনিট টেন্সে হয়েছে, অপর একটি কাজ সেই টেন্সেরই কন্টিনিউয়াস টেন্সে হয়ে যাবে, তাই তো? তাহলে হয়ে যাচ্ছে while I was cooking, এটা হয়ে যায় অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, তাই তো? এরপরে দ্য সিনোনিম অফ দ্য ফর সিনার্জি। সিনার্জি কথাটা কি? সিনার্জি ইজ বেসিক্যালি a concept which represent that 2 + 2 = 5. This is the concept which, আচ্ছা, তাহলে সিনার্জি ইজ আ কনসেপ্ট যেখানে আসলে বোঝানো হয় যে 2 এর সাথে 2 যোগ করলে 5 হয়ে থাকে। তাহলে 2 এর সাথে 2 যোগ করলে 5 হয়ে থাকে, ব্যাপারটি আসলে কেমন? ইট মিনস দ্যাট ইউ আর অ্যাজিউমিং বা ইউ আর গিভিং ইম্পর্টেন্স টু আ কালেকটিভ এফোর্ট। অর্থাৎ আপনি যখন কালেকটিভ এফোর্টের কথা বলছেন, যে দলগত কাজ করলে কিন্তু দলের প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল এফোর্ট আছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল এফোর্টের থেকে দলগত একসাথে কাজটি কিন্তু অনেক বড় একটি কাজ হতে পারে। ফর এক্সাম্পল, ধরেন আপনি একটি জাহাজকে ধাক্কা দিচ্ছেন, পানিতে নামাবেন। একটি জাহাজকে ধাক্কা দিচ্ছেন যাতে ওই জাহাজটিকে আপনি পানিতে নামিয়ে দেবেন। এখন জাহাজকে পানিতে নামানোর ক্ষেত্রে আপনি ধরেন 1000 লোককে আলাদা করে রাখলেন, প্রত্যেককে ডাকলেন। এই 2 × 2 = 5 কিভাবে হয় সেটা একটু বোঝাই আপনাদেরকে। তো প্রত্যেককে আলাদা আলাদা করে আপনি ডেকে আনলেন এবং প্রত্যেককে আলাদা আলাদা করে ডেকে এনে 1000 লোককে দিয়ে প্র্যাকটিস করালেন যে তুমি এটাকে ধাক্কা দাও, ধাক্কা দিয়ে তুমি এটাকে পানিতে ফেলে দাও, কে পারো দেখি। তো সেক্ষেত্রে 1000 লোকের কেউই কিন্তু, সবাই ধাক্কা দিয়েছে আলাদা আলাদা করে, কিন্তু কেউই সেই জাহাজটিকে পানিতে ফেলতে পারলো না। এই গেল 1000 লোকের প্রত্যেকে ইন্ডিভিজুয়াল অ্যাবিলিটিতে কিন্তু তারা এই কাজটি করতে পারে নাই। কিন্তু যখন সেই 1000 লোককে একসাথে গিয়ে বলা হলো যে এবার 1000 লোক সবাই মিলে গিয়ে তোমরা এই জাহাজটিকে একটা ধাক্কা দাও, তখন দেখা গেল এই 1000 লোক মিলে যখন ওই জাহাজটিকে একসাথে ধাক্কা দিল তখন এই জাহাজটি খুব সহজেই পানিতে নেমে গেল। সেক্ষেত্রে এটাকেই বোঝানো হয় কালেকটিভ এফোর্ট ইজ বেটার দ্যান বা ইজ ভেরি মাচ ইউজফুল দ্যান
ইন্ডিভিজুয়াল এফোর্টস অফ অ্যান ইন্ডিভিজুয়াল পারসন। সেক্ষেত্রে কালেকটিভ এফোর্টটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা এখানে বলা হচ্ছে, এবং এটাই হচ্ছে সিনার্জি কনসেপ্ট, যেটি আসলে খুবই পরিচিত একটি টার্ম। আশা করছি এই সিনার্জি জিনিসটা বুঝে গিয়েছেন। অ্যালায়েন্স হবে, এখানে কনফ্লিক্ট কেন হবে? নিঃসন্দেহে এটা হয়ে যায় অ্যালায়েন্স, কিন্তু এটার যদি অ্যান্টোনিমের কথা বলা হতো, যদি অ্যান্টোনিমের কথা বলা হতো বা বিপরীতটার কথা বলা হতো, তাহলে হয়তো বা কনফ্লিক্ট হতে পারতো। কিন্তু সিনার্জি যেখানে আপনি বলছেন যে 2-2-5, তার মানে কালেকটিভ এফোর্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল এফোর্টের থেকে বেটার, সেক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে কি সিনার্জি, তাই তো? তাহলে অ্যালায়েন্স হয়ে যায় সিনার্জির সিনোনিম। এবার আসেন, দ্য ওল্ড লেডি ক্যান নট হেল্প ড্যাশ আ কাপ অফ টি। কি হবে এটা? তাহলে হ্যাভিংটা কেন হয়েছে? যখন আমরা কোনো একটি সেন্টেন্সে কিছু শব্দ আছে, সেই শব্দগুলো দেখার সাথে সাথে এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব, এমন কিছু শব্দ আছে, সেই শব্দগুলো যদি একটু দেখি, সেই শব্দগুলো কি? আমরা যদি বলি, সেই শব্দগুলো হচ্ছে মাইন্ড, ক্যান নট হেল্প, cannot help, could not help। আপনারা টাইপ করতে থাকেন তো আর কি কি এরকম শব্দ হতে পারে, আমি লিখতে লিখতে আপনারাও টাইপ করেন, দেখি আর কি কি শব্দ কার মাথায় আছে। could not help, look forward to, look forward to, with a view to, with a view to, get used to, worth। এই শব্দগুলো ছাড়াও আরো কিছু শব্দ আছে, যে শব্দগুলো থাকলে এর পরবর্তীতে এখানে হয়তোবা জায়গা স্বল্পতার কারণে আমি হয়তোবা লিখতে পারছি না, অ্যাকিউজ টু, হ্যাঁ হয়। সেক্ষেত্রে এই জাতীয় শব্দগুলো যখন আসে একটা সেন্টেন্সে, সেক্ষেত্রে এই শব্দগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যায়। তাহলে দ্য লেডি ক্যান নট হেল্প ড্যাশ আ কাপ অফ টি। সেক্ষেত্রে নিঃসন্দেহে এটার অ্যান্সার কি হয়ে যায়? এটার অ্যান্সার নিঃসন্দেহে হয়ে যাচ্ছে কি হ্যাভিং, অর্থাৎ ভার্বের সাথে এরপরে আইএনজি যুক্ত হয়ে যায়, তাই তো? তাহলে হ্যাভিং, এটা কি ক্লিয়ার? এটা ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তাহলে তারপরে যদি আমরা যাই সেই তার পরবর্তী যে প্রশ্ন, এটা দেখেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2024-এর স্কুল পর্যায়ের প্রশ্ন। এরপরে উইচ ওয়ান ইজ সিঙ্গুলার, দেখি এটা ট্রিকি একটা কোয়েশ্চেন আছে, এটা দেখি কে পারেন। এজেন্ডা, হাইপোথেসিস, ডাটা, মিডিয়া, এখানে কোনটি সিঙ্গুলার? কমেন্ট করেন তো একটু। তাহলে এখানে বাকি যে শব্দগুলো আছে এগুলোকে যে প্লুরাল আমরা কিন্তু খেয়ালই করি না। এই মিডিয়াটা কিন্তু প্লুরাল, এর সিঙ্গুলার হচ্ছে মিডিয়াম। এই ডাটাটাও হচ্ছে প্লুরাল, ডাটার সিঙ্গুলার হচ্ছে কি জানেন? ডাটাম। এই এজেন্ডাও হচ্ছে প্লুরাল, এজেন্ডার সিঙ্গুলার হচ্ছে এজেন্ডাম। কিন্তু যখন আপনি দেখছেন হাইপোথেসিস, এই হাইপোথেসিসটা হচ্ছে সিঙ্গুলার, যার প্লুরালটা হচ্ছে হাইপোথেসিস, এটা হচ্ছে প্লুরাল। তাহলে হাইপোথেসিসের প্লুরালটা হচ্ছে হাইপোথেসিস, পরীক্ষায় এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে হাইপোথেসিসের প্লুরালটা দেখে ফেলেন, হাইপোথেসিস। এরপরে যদি আমরা বলি, এ ট্রু প্যাট্রিয়ট ক্যান ড্যাশ হিজ কান্ট্রি, ফর হিজ কান্ট্রি। তাহলে ফর হিজ কান্ট্রি কেন হয়? ফর হিজ কান্ট্রি কেন হয়? কারণ দেশের জন্য প্রাণ দেয়াকে যদি আমি বোঝাই, দেশের জন্য প্রাণ দেয়াকে বোঝাতে গেলে ডাইড এর পরে ফর বসে। আমি যদি বলি ডাইড ফর, সেটা হচ্ছে দেশের জন্য প্রাণ দেয়া, দেশের জন্য মারা যাওয়া। এবং এছাড়াও ডাইড নিয়ে আরো কিছু প্রিপোজিশন আসে, সেই প্রিপোজিশনগুলোকে যদি একটু চোখ বুলিয়ে দেখে ফেলি, ধরেন আমি যদি বলি ডাইড বাই, অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, অনেক পরীক্ষা আসে। ডাইড ফ্রম, বেশি খেয়ে মারা যাওয়া। ডাইড ফর, দেশের জন্য মারা যাওয়া। এবং আমি যদি বলি ডাইড ইন, দরিদ্রতায় মারা যাওয়া।
এবং আমি যদি বলি ডাইড অফ, সেটা হচ্ছে রোগে মারা যাওয়া, তাই তো? অনেক চাকরি পরীক্ষা আসে, এটাকে একটু ক্লিয়ার যদি করে ফেলি, আশা করছি আজকের পর থেকে এটা আর কোনো কনফিউশন হবে না। সেক্ষেত্রে যখন বলা হচ্ছে ডাইডের পরে যখন বলা হচ্ছে বাই, সেটাকে অ্যাক্সিডেন্ট সাধারণত বলা যায়। অ্যাক্সিডেন্টে যখন মারা যায়, এই যে কয়দিন আগে যে দেশ থেকে আসলেন বা গ্রামে গিয়েছিলেন বা ঈদে যখন ছুটিতে গিয়েছিলেন, যখন কোথাও গিয়েছেন, সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে না বাই রোডে যাচ্ছ নাকি বাই এয়ারে যাচ্ছ? আপনি নিঃসন্দেহে একটি রাস্তাকে বোঝানোর ক্ষেত্রে বাই কথাটি ব্যবহার করেছেন না, যে বাই রোডে যাচ্ছি বা বাই এয়ারে যাচ্ছি। এখন অ্যাক্সিডেন্ট কোথায় হয় বলেন তো? অ্যাক্সিডেন্ট নিঃসন্দেহে রাস্তাই হয়। তাহলে ডাইড বাই মানে কি? অ্যাক্সিডেন্টে টাটা বাই বাই, তাই তো? তাহলে অ্যাক্সিডেন্টে মারা যাওয়াকে বোঝাতে ডাইড বাই হয়। এবার যদি বলি ডাইড ফ্রম, সেটা হচ্ছে বেশি খেয়ে। এবার দেখেন তো এখানে অক্ষরগুলোর মাঝে যতগুলো প্রিপোজিশন আমি দেখতে পাচ্ছি, সব থেকে বেশি অক্ষর কোথায়? এইখানে সব থেকে বেশি অক্ষর ফ্রমে। তার মানে যেখানে সব থেকে বেশি অক্ষর, সেখানে বেশি খেয়েছে এই ভদ্রলোক। সেই ক্ষেত্রে অক্ষর বেশি, সেজন্য বেশি খেয়েছে, সেজন্য ডাইডের পরে ফ্রম হচ্ছে বেশি খেয়ে মারা যাওয়া। এরপরে যদি বলি ফর কথাটি সাধারণত কি আমরা মানে কিভাবে ব্যবহার করে থাকি? ফর বলে কি? আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। সেক্ষেত্রে যখন ফর দেখতে পাচ্ছেন, সেটা কোনো একটা জন্যে বোঝাচ্ছেন এবং দেশের জন্য মারা যাওয়া বোঝাতে ডাইডের পরে ফর হয়ে যায়। এরপরে ডাইড ইন, দরিদ্রতায়। দেখেন তো কম অক্ষর আছে। এখন আপনি বলতে পারেন যে স্যার অফেও কম অক্ষর আছে, বাইয়েও কম অক্ষর আছে, তাহলে ডাইড অফটাকে আলাদা করে ফেলি। অফটা কেন হয়? অফটা হয় কোনো একটি রোগে মারা গেলে। ধরেন যে কোনো একটি, সৃষ্টিকর্তা না করুক, কারোর যদি রোগ হয়, সেক্ষেত্রে একটি রোগ কিন্তু একটি মানুষকে ধীরে 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 অফ করে ফেলে, তাই না? তো সেক্ষেত্রে অফ করে ফেললে একটি রোগ, ডাইডের সাথে যখন অফ দেখতে পাচ্ছেন, তার মানে কি? একটি রোগ ধীরে 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 একটি মানুষকে অফ করে ফেলছে। সেক্ষেত্রে ডাইড অফ মানে হচ্ছে কি? রোগে মারা যাওয়া। ডাইড ইন হচ্ছে তাহলে দারিদ্রতায় মারা যায়। এখন বাকি যদি আমি বলি, অফকে তো আমি রোগে অফ করে ফেললাম, বাইকে তো অ্যাক্সিডেন্টে আমি টাটা বাই বাই করে ফেললাম, তাহলে বাকি থাকে ইন, যেটা হচ্ছে সব থেকে কম অক্ষর, সব থেকে দরিদ্র ছিল, তাই তো? তো সেই ক্ষেত্রে এবার যদি আমরা এটার একটু এক্সাম্পল দিই, আমি দুটো এক্সাম্পল দিব, এবার সবাই কমেন্ট করবেন, দেখি কে কে পারেন। ধরেন আমি যদি বলি হি ডাইড ড্যাশ ওভার ইটিং, এবং আমি যদি বলি হি ডাইড ড্যাশ অ্যাক্সিডেন্ট, ফ্রম এবং বাই, তাই তো? সেক্ষেত্রে যখন আমি প্রথমে বলছি ডাইড ফ্রম, সেটার মধ্যে সব থেকে বেশি অক্ষর আছে। ডাইড এরপরে যখন আমি বলছি ফ্রম, সেটা হচ্ছে সব থেকে বেশি অক্ষর আছে এবং বেশি খেয়েছে, ওভার ইটিং। বেশি খেতে গেলে বেশি অক্ষর, বেশি লেখার প্রয়োজন, ওভার ইটিং হয়েছে। কিন্তু আমি যদি বলি ডাইড বাই, অ্যাক্সিডেন্টে টাটা বাই বাই হয়ে গিয়েছে, তাই তো? সেক্ষেত্রে ডাইড ফ্রম এবং ডাইড বাই। এবং এরপরে যদি আমি বলি দেশের জন্য মারা যাও, যেটা এখন আমরা সেন্টেন্সে দেখলাম যে হি ডাইড ফর হিজ কান্ট্রি, এরপর আমি যদি বলতাম হি ডাইড ড্যাশ, কি বলে? পভার্টি, ইন পভার্টি হয়ে যেত। এবং আমি যদি বলি হি ডাইড ড্যাশ কান্ট্রি, সেক্ষেত্রে তো অবশ্যই ফর কান্ট্রি। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে কি? দেখেন, এ ট্রু প্যাট্রিয়ট ক্যান ডাই ড্যাশ হিজ কান্ট্রি। তাহলে দেশের জন্য প্রাণ উৎসর্গ করা কি হয়ে যায়? ফর। যদি আমি ডাইডের পরে অফ বলতাম, তাহলে কি? রোগে অফ হয়ে যাওয়া, তাই তো? আমি যদি বলতাম ইন, দরিদ্রতায় ইন চলে যাওয়া, ভেতরে চলে যাওয়া, ঘরের ভিতরে দরিদ্র হয়ে গিয়েছেন। এবং বাই, অ্যাক্সিডেন্টে টাটা বাই বাই করে দেয়। বলেন টেকনিক মনে রাখা যায়? কেমন লাগলো টেকনিক? আশা করছি এটাকে আর ভোলা যাবে না। এই ডাইডের যে প্রিপোজিশন গুলো আছে, সেটাকে আর ভুলবেন না আশা করছি, তাই তো? এটা দেখেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2024-এর স্কুল পর্যায়ের প্রশ্ন। হু ইজ দ্য অথর অফ আ ফেয়ারওয়েল টু আর্মস? এ ফেয়ারওয়েল টু আর্মসটা কে লিখেছেন বলেন তো এখানে? জন মিল্টন, প্লেটো, আর্নেস্ট হেমিংওয়ে, টি.এস. এলিয়ট। কে হবে? আর্নেস্ট হেমিংওয়ে। এ ফেয়ারওয়েল টু আর্মস, এটা কিনা প্রাথমিক সরকারি নিয়োগ, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রথম পর্যায়ে 2023 সালের প্রশ্ন, তাই তো? তাহলে আমি যদি বলি আর্নেস্ট হেমিংওয়ে লিখেছেন এ ফেয়ারওয়েল টু আর্মস, তার 4টি গ্রন্থ আছে, যে গ্রন্থগুলো পরীক্ষার মধ্যে সচরাচর এসেই থাকে। সেটা হচ্ছে কি? দ্য ফেয়ারওয়েল টু আর্মস, ফর হুম দ্য বেল টুলস, দ্য সান অলসো রাইজেস, এবং আমি যদি বলি দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। সেক্ষেত্রে যদি আমরা বলি এখানে একটি টেকনিকের সাহায্যে, আমি যদি বলি এখানে তার টেকনিকটা হচ্ছে কি? ওয়ে।
এই ওয়েটা হচ্ছে আমাদের টেকনিক। ওয়ে মানে কি? রাস্তা। এই রাস্তার টেকনিকে আমরা যাব। এই রাস্তায় কেউ একজন আর্মসের ফেয়ারওয়েল দিচ্ছিলেন। আর্মস মানে কি? বাহু। তাহলে বাহুর ফেয়ারওয়েল দেয়া মানে কি? এক্সারসাইজ করা, তাই না? তো সেক্ষেত্রে যখন বলা হচ্ছে যে বাহুর এক্সারসাইজ করা বা বাহুর আর্মসের ফেয়ারওয়েল দেয়া, সেটাকে আসলে বোঝানো হচ্ছে কি? যখন কেউ জগিং করছে বা এক্সারসাইজ করছে। তাহলে ওয়েতে কেউ আর্মসের ফেয়ারওয়েল দিচ্ছে, এটাকে দিয়ে মনে রাখা যায়। এবং যে আসলে ওয়ের মাঝে আর্মসের ফেয়ারওয়েল দিচ্ছিল, সে ভদ্রলোকটি ছিল কি? বৃদ্ধ। সে ভদ্রলোকটি ছিল বৃদ্ধ। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। তাহলে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এবং যখন এই ভদ্রলোকটি, বৃদ্ধ লোকটি আর্মসের ফেয়ারওয়েল রাস্তায় দিচ্ছিল, ঠিক সেই সময় তার বাসার যে বেলটি আছে সেই বেলটি বেজে উঠেছিল। এখন সেই বেলটি যখন বেজে উঠেছে, সে চিন্তা করলো ফর হুম দ্য বেল টুলস, কার জন্য বেলটি আসলে বাজছে। সেক্ষেত্রে তার আরো একটি গ্রন্থ হয়ে যায় ফর হুম দ্য বেল টুলস। এবং এরপরে যদি আমি বলি যেই সময় সেই বেলটি আসলে বেজে উঠেছিল, সেই সময় দ্য সান অলসো রাইজেস, অর্থাৎ সকালবেলা সূর্য উঠছিল। সেক্ষেত্রে 4টি গ্রন্থ কিন্তু একটা টেকনিকের মাধ্যমে আমরা পড়ে ফেলতে পারি, তাই তো? এবং ফারজানা অলরেডি বলছেন যে স্যার ব্যাচে পড়িয়েছেন। কার কার মনে আছে ব্যাচে যে পড়িয়েছি? কার কার মনে আছে? কমেন্ট করতে পারেন তো। ব্যাচে যে পড়েছেন কার কার মনে আছে? ফারজানার তো মনে আছে নিঃসন্দেহে। বাকি সবার কি অবস্থা? এতক্ষণ লাগলো কেন ধরতে, বলেন তো একটু আমাকে। এবার আসেন দ্য সিনোনিম অফ ফ্র্যাঞ্চাইজ। ফ্র্যাঞ্চাইজের সিনোনিম কি বলেন? এই সিনোনিম অ্যান্টোনিমের জায়গাটা নিয়ে কিন্তু আমরা মাঝে মধ্যে কনফিউশনে পড়ে যাই। বাট এই সিনোনিম অ্যান্টোনিমটাকে কতটা সহজ করে যে হ্যান্ডেল করা যায়, সেটাকে একটু যদি খেয়াল করে দেখেন, তাহলে সিনোনিম অ্যান্টোনিমের মতো সহজ জায়গা আর দুনিয়াতে কিছুই নাই। সেটাকে যদি আপনি রিলেট করে, এবং এটাকে আমি ভোকাবুলারি সাধারণত ক্লাসের মাঝে যেগুলো পড়িয়ে থাকি তার মাঝে থেকে এটা কমন পড়ে গিয়েছিল 2024-এর যখন নিবন্ধন পরীক্ষা 2024-এর যেটা হয়েছিল, সেক্ষেত্রে এই জায়গার মধ্যে কিন্তু পরীক্ষায় ক্লাস থেকেই কমন পড়ে গিয়েছিল। সেক্ষেত্রে যখন বলা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ, সেটা হচ্ছে প্রিভিলেজ, এটা হচ্ছে সিনোনিম। তাহলে মনে রাখতে পারি কিভাবে? এই ফ্র্যাঞ্চাইজ কথাটির অর্থ কি জানেন? ফ্র্যাঞ্চাইজ কথাটির অর্থ হচ্ছে ভোটাধিকার। ফ্র্যাঞ্চাইজ কথাটির অর্থ হচ্ছে ভোটাধিকার। তাহলে ফ্র্যাঞ্চাইজ যদি হয় ভোটাধিকার, তাহলে এটাকে আমি প্রিভিলেজে, এটার সিনোনিম যে প্রিভিলেজ, সেটাকে মনে রাখতে পারি কিভাবে? আসেন একটু খেয়াল করে দেখি। যখন বলা হচ্ছে ভিলেজ, এখানে প্রিভিলেজের মাঝে ভিলেজ আছে। ভিলেজ মানে কি? গ্রাম। তাহলে আমরা এটাকে সহজ করে যদি টেকনিক দিয়ে আলাদা করে ফেলি যে গ্রামের মানুষ ভোটাধিকার চাইছে, তাই না? যখন বলা হচ্ছে ভোটাধিকার ভিলেজ, অর্থাৎ গ্রামের মানুষ ভিলেজে ভোটাধিকার চাইছে। স্যার স্কুল 2তে আপনার ক্লাসে, আচ্ছা ঠিক আছে, আমরা যে কোনো একটা সময় নিয়ে ফেলবো। আমাদের যে যত টিচাররা আছেন প্রত্যেকেই কিন্তু ভালো, আপনি জানেন, মানে ফারজান আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা টিচারই খুবই আন্তরিকতার সাথে আপনাদেরকে পড়ায়। তো সেই জন্য অবশ্যই আমি হয়তোবা কোনো একদিন আপনাদের সাথে দেখা হলেও হয়ে যেতে পারে। তো সেই জন্য অবশ্যই আপনাদের জন্য শুভকামনা। তাহলে যখন বলা হচ্ছে ভোটাধিকার, ভোটাধিকার কথাটির অর্থ কি? প্রিভিলেজ। তাহলে এটাকে যদি টেকনিক্যালি আমি বলি যে গ্রামের মানুষ ভোটাধিকার চাইছে, এখানে দেখেন চাইস, আমরা আঞ্চলিক ভাষায় এই কথাটি বলি না। চেয়েছে কে আঞ্চলিক ভাষা আমরা কিভাবে উচ্চারণ করি? চেয়েছে কে আঞ্চলিক ভাষা আমরা বলে থাকি চাইছে, তাই না? তো সেক্ষেত্রে ভিলেজের মানুষ বা গ্রামের মানুষ ভোটাধিকার চেয়েছে বা চাইছে, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কি? প্রিভিলেজের সিনোনিম হয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফারজানা। ওকে, এবার আসেন আমরা যদি যাই ব্রোশার। দেখেন প্রাথমিক সহকারী নিয়োগ প্রথম পর্যায়ে 2023 ব্রোশার, এটাও ক্লাস থেকে কমন পড়েছিল। এটাও ক্লাস থেকে আপনাদেরকে ক্লাসে যেটা পড়িয়েছিলাম সেখান থেকেই কমন পড়েছিল। তাহলে দেখেন তো এটার অ্যান্সারটা কি হবে? ব্রোশার, এটার সিনোনিমটা কি? ওপেনিং, প্যাম্পলেট, বুড়ো এবং সেন্সর। কি হবে এটা? টেকনিক দিয়ে পড়িয়েছিলাম। সজল স্যার মানে ইংরেজি বস না ডিয়ার, এতটাও না। জাস্ট আমি আপনাদের মতোই একজন ইংরেজি রাস্তার পথিক আর কি, ইংরেজি পথের পথিক।
যেখানে জ্ঞানের পিতা আইনস্টাইন বলেছেন যে আই নো নাথিং এক্সেপ্ট মাই ইগনোরেন্স, আমি যা জানি না তাছাড়া আমি আর কিছু জানি না, সেখানে আপনি আমি আর কি বলেন? আমরা অবশ্যই অনেক কম জানি, আমরা প্রত্যেকে অনেক কম জানি। তাহলে যখন বলা হচ্ছে ব্রোশার মিন্স, ব্রোশার কথাটি অর্থ কি? ব্রোশার কথাটি অর্থ হচ্ছে প্যাম্পলেট, যেটাকে আসলে বলা হয় পুস্তিকা, যেটাকে বলা হয় ছোট পুস্তিকাকে বোঝানোর ক্ষেত্রে প্যাম্পলেট কথাটি ব্যবহৃত হয়। তাহলে ব্রোশার যদি বলা হয়, ব্রোশার যদি বলা হয় তাহলে ব্রোশারের সিনোনিম হয়ে যাচ্ছে প্যাম্পলেট। এটাকে টেকনিক্যালি কিভাবে মনে রাখা যায় দেখেন তো, এখানে প্যাম্পলেটকে আমি যদি বলি পামপট্টি, উচ্চারণগতভাবে এটাকে যদি রিলেট করে আমি বলি পামপট্টি, প্যাম্পলেটকে যদি আমি পামপট্টিতে নিয়ে যাই, এটা সহজ হয়ে যায়। কিভাবে সহজ হয় আসেন একটু দেখি। ধরেন যখন বলা হচ্ছে ব্রোশার, ব্রোশারের কথাটা হয়ে যাচ্ছে প্যাম্পলেট। সেক্ষেত্রে যখন আমি বলছি যে কেউ একজন যখন, ধরেন আপনি কোথাও পরীক্ষা দিতে গিয়েছেন বা কোথাও আপনি কোনো জায়গায় গিয়েছেন, এমন টাইমে কোনো একজন ব্যক্তি আপনার কাছে পুস্তিকা বা লিফলেট নিয়ে এসে খুব ব্রো অথবা স্যার এভাবে বলে আপনাকে খুব পামপট্টি দিচ্ছে, তাই তো? সেক্ষেত্রে তার হাতে কি, সে একটা লিফলেট নিয়ে এসেছে। সেক্ষেত্রে যখন লিফলেট নিয়ে এসেছে, এই কথাটা যখন বলা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে ব্রোশারের সিনোনিম হয়ে যাচ্ছে পামপট্টি বা প্যাম্পলেট। যাই হোক, এটাকে টেকনিক দিয়ে আসলে মনে রাখতে মানে মনে রাখাটা শিখিয়েছিলাম, সেক্ষেত্রে আশা করছি এটা কমন পড়েছিল আপনাদের পরীক্ষায়। তো সেক্ষেত্রে যখন বলা হচ্ছে ব্রোশার, এই ব্রোশারের সিনোনিমটা হয়ে যাচ্ছে প্যাম্পলেট, তাই তো? তাহলে ব্রোশারের সিনোনিম ব্রো এবং স্যার, যে এটাকে মনে রাখার টেকনিক কি, কেউ একটা, আপনি কোনো একটা পরীক্ষা দিয়েছেন বা কোথাও গিয়েছেন, এমন টাইমে আপনাকে কেউ ব্রো অথবা স্যার বলে আপনার হাতে একটা লিফলেট ধরিয়ে দিয়ে বলা হলো কি পামপট্টি দিয়েছে, আপনাকে পামপট্টি দিচ্ছে। সেক্ষেত্রে পামপট্টি মানে কি, প্যাম্পলেট, ওই যে থাকে না বিভিন্ন পামপট্টি দেয় যে এখানে আসেন আমরা এত % ডিসকাউন্ট করে দিব, অত % ডিসকাউন্ট করে দিব, এই জাতীয় পামপট্টি যখন দেওয়া হয়, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে স্যার জীবনেও ভুলবো না এই টেকনিক, আশা করছি ভুলবেন না। এবং আলহামদুলিল্লাহ আমার যত স্টুডেন্ট আছে, মানে প্রাইমারির আমাদের যারা স্টুডেন্ট ছিল, এটা প্রাইমারির প্রথম পর্যায়ের প্রশ্ন, তো মজার ব্যাপার হচ্ছে ভোকাবুলারিটা তো আপনাদের জন্য খুব কঠিন থাকে, তাই না? তো ভোকাবুলারি আমার নিবন্ধনের যত স্টুডেন্ট ছিলেন এবং প্রাইমারির যত স্টুডেন্ট ছিলেন, তারা ভোকাবুলারি ক্লাসের মাঝে নাকি যখন ইংরেজি সলভ করছে এবং ভোকাবুলারিটা দেখে নাকি তারা হেসেছে। আমাকে যারা বলেছে আর কি, তারা নাকি হেসেছিল যে ওই সব ওই যে টেকনিক দিয়ে পড়িয়েছে একেবারে হুবহু কমন ছিল, তো ওই যে ভিলেজের মানুষ ভোটাধিকার চাইছে, এরপর প্যাম্পলেট পামপট্টি দিয়েছে, ব্রো এবং স্যার বলে পামপট্টি দিয়েছে, সবগুলো কমন যখন ছিল তারা নাকি হেসেছিল জিনিসটা। তো এটা আসলে আমার জন্য, আমি বলবো যে আমার জন্য গৌরবের একটা জিনিস ছিল যে আসলে অ্যাটলিস্ট পরীক্ষার হলে কাজে লেগেছে ব্যাপারটা। তাহলে এবং এটা অনেক স্টুডেন্টেরই কমন পড়েছে আমি যতটুকু শুনেছি, অনেক স্টুডেন্ট কি সবারই কমন পড়েছে, কারণ ক্লাসে যেহেতু পড়িয়েছি। তাহলে এটা হয়ে যাচ্ছে কি, ব্রোশারের সিনোনিম হয়ে যাচ্ছে প্যাম্পলেট। এবার যদি আমি বলি দ্য থিফ সেইড দ্যাট বা হি সেইড দ্যাট হি ড্যাশ দ্য প্রিভিয়াস ডে, কি হবে এটা? তাহলে যখন দেখা যাচ্ছে দ্য থিফ সেইড, এটা আসলে ন্যারেশনের মতো একটা জায়গা, যেখানে দ্য প্রিভিয়াস ডে অর্থাৎ রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচটিকে পাস্টের দিকে ধাক্কা দিতে হবে, এবং পাস্ট ইনডিফিনিটকে যদি আপনি পাস্টের দিকে ধাক্কা দেন, প্রিভিয়াস ডে মানে কি অতীতেরও আগে, তাহলে অতীতেরও আগের সময়টাকে পাস্টের দিকে, আরো পাস্টের দিকে ধাক্কা দিলে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যায়। নিঃসন্দেহে সেটা হয়ে যাচ্ছে কি হ্যাড কাম। এবং কেউ জানতে চেয়েছেন মাত্রই কোর্স ফি সম্পর্কে, কেউ একজন মনে হয় বলেছেন, কেউ একজন হয়তো বা বলেছেন, আমি যদি একটু স্পেসিফিক করে বলি, মিত্রা বড়ুয়া যেটা বলেছেন, এনটিআরসি কোর্স ফি কত প্লিজ? আচ্ছা, এখানে এনটিআরসি প্রিলি অ্যাডভান্স লাইভ ব্যাচ 4, আপনারা দেখতে পাচ্ছেন যে এনটিআরসি প্রিলি অ্যাডভান্স লাইভ ব্যাচ 4 এর আমাদের অ্যাডমিশন চলছে বিদ্যাবাড়িতে, এবং যেখানে আপনারা বিদ্যাবাড়ির সাথে যোগাযোগ, এবং প্রাইমারি অ্যাডভান্স স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ 4, এই যে দুটো ব্যাচ আছে, এই দুটো ব্যাচের মাঝে কিন্তু আমাদের মানে অ্যাডমিশন চলছে, ঠিক আছে? এই লাইভ ব্যাচ 4 এর মাঝেও কিন্তু আমাদের ভর্তি চলছে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই মানে আপনারা যোগাযোগ করতে পারেন। স্যার আপনার ক্লাস পাবো ইনশাল্লাহ। যদি আমার ক্লাস নাও পান, বিদ্যাবাড়ির প্রতিটা শিক্ষকই অসাধারণ পড়ায়, অসাধারণ ডেডিকেশন দিয়ে পড়ায়, সেক্ষেত্রে অবশ্যই বিদ্যাবাড়ি আপনাদের জন্য বেস্ট প্যাকেজটাই নিয়ে আসবে, সেটা হোক আমাকে দিয়ে হোক অন্য কাউকে দিয়ে, বাট আপনারা বেস্ট পাবেন, এতটুকু এনশিওর করতে পারি অন্য প্রতিষ্ঠানের চেয়ে, ঠিক আছে?